নমস্কার। বাছাবাছি করতে করতেই আমাদের আমাদের হাতে যেটুকু সময় আছে, যেটুকু সময় নিয়ে আমরা জন্ম নিয়েছি, যেটুকু সময়ের মধ্যে আমরা এই পৃথিবীতে থাকার অনুমতি পেয়েছি, সেই সময়টুকু বাছাবাছি করতে করতেই আমরা খরচ করে ফেলি। সময় তো এক অনাদি অনন্ত বিষয়, তার কোথাও শুরু নেই, কোথাও শেষ নেই। সেই সময়ের চিরকাল ধরে প্রবহমান আবহমান কাল ধরে ব্যাপ্ত যে সময়, সেই সময়ের মধ্যে সামান্য একটু অংশ, সে অনন্ত সময়ের সঙ্গে এই সামান্য অংশটুকুর যদি তুলনা করা হয়, তাহলে হয়তো তা কোনো তুলনাতেই আসে না। কিন্তু সেই তুলনাহীন সামান্য বিন্দুবৎ অংশটুকুর মধ্যে আমাদের জীবনের শুরু এবং শেষ এবং এর মধ্যকালের অবস্থানটুকু, এই সময়টুকুর মধ্যেই আমাদের কিছু করতে হবে। এখন কিছু যে করতে হবে, এ কথাই বা কে বলেছে? নিহিলিজমের কথা যদি ভাবি, তাহলে তো সবই অর্থহীন। এই বিশ্ব ব্রহ্মাণ্ড, এই অনন্ত অন্তরিক্ষের মধ্যে আমাদের এই মানুষ জীবন, এ তো পুরোটাই অর্থহীন। যে মনুষ্য জীবন নিয়ে আমরা গর্ব করছি, যে মনুষ্য জীবনের জন্য আমরা শ্রেষ্ঠত্বর দাবি করছি, অহংকার করছি, সেটা তো পুরোটাই অর্থহীন। যে কাজকর্মে করার মধ্য দিয়ে আমরা জীবনের সার্থকতা খুঁজে পেতে চাইছি, তাও তো অর্থহীন। তবু এই অর্থহীনতার মধ্যেই একটা অর্থ ধরে নিয়ে, কল্পনা করে নিয়ে আমরা এই জীবনকালটুকুকে কাটাতে চাই। অনন্ত সময়ের প্রেক্ষিতে তুলনা করলে যদিও আমাদের জীবনকাল কোনো হিসাবেই আসে না, কিন্তু আমরা সেদিকে যাব কেন? আমাদের জন্ম থেকে মৃত্যু অবধি যে কালখণ্ডটুকুতে আমরা আছি, শুধু সেই কালখণ্ডটুকুকেই আমরা ভাবব, সেই কালখণ্ডটুকুর কথাই আমরা চিন্তা করব, সেটা নিয়েই আমাদের সাজ সজ্জা, পরিকল্পনা, ভাবনা চিন্তা, দেওয়া নেওয়া, সব কিছু। তো এই সামান্য সময়টুকু যে আমাদের হাতে আছে, বা যদি ওই কালখণ্ড, বিস্তৃত কালখণ্ডের কথা ভুলে গিয়ে আমরা ভাবি, তাহলে আমাদের এই জীবনভর এই অসামান্য কালখণ্ডটুকুই যদি হয়, এটা যদি একটা খুব বড় সময়ই হয় বা খুব একটা ছোট সময়ই হয়, যাই হোক না কেন, সেই সময়টুকু কি করব, কি ভাবব, কি বলবো, কোথায় যাব, কাকে সঙ্গে নেব, কাকে নেব না, কার সঙ্গে কথা বলবো, কার সঙ্গে বলবো না, কোন দিকে তাকাবো, কোন দিকে তাকাবো না, এই সব বাছাবাছি করতে করতেই তো জীবনটা শেষ হয়ে গেল। মঞ্চে উঠেছি আমি নাটক করতে। আমার ওই অভিনয়টুকুই তো আমার সার। নাটকের মধ্যে যে অভিনয়টুকু আমার আছে,
সেই অভিনয়টুকুই তো আমার সার। তাহলে সেই অভিনয়টুকু করতে এসে যে চরিত্রে আমি অভিনয় করতে এসেছি, সেই অভিনয়ের, সেই চরিত্রের সারবত্তা নিয়ে প্রশ্ন তুলে সময় নষ্ট করাটা নেহাতি সময়ের অপব্যয় ছাড়া আর কি। হ্যাঁ, আমাদের জীবনের কালখণ্ডের যে সময়টুকু, আমি সেই সময়টুকুর অপব্যয়ের কথা বলছি, বাকি অন্য কোনো কথা বলছি না। তুলনাতে আমি যেতে চাইছি না, যে কোনো লাভও নেই। কারণ আমাদের জন্মের আগে আমরা ছিলাম না, আমাদের মৃত্যুর পরে আমরা থাকবো না, বা ছিলাম না কিনা জানি না, বা থাকবো কিনা জানি না। তাই যা জানি না সেসবের কথা না ভেবে, যা জানি বলে আমরা মনে করছি, যা জানি বলে আমরা বিশ্বাস করছি, এমনটাও হতে পারে যে যা জানি বলে আমরা মনে করছি, যা জানি বলে আমরা বিশ্বাস করছি, হয়তো দেখা যাবে সেটাও জানি না, সেটাও ভুল হতেই পারে। কিন্তু আপাতত সেটুকুকেই জানি বলে ধরে নিয়ে আমরা আমাদের যথাযথ অভিনয়টুকু যথাযথভাবে মঞ্চস্থ করতে চাই। কিন্তু জীবনের এমনই ট্র্যাজেডি যে আমার অভিনয়টুকু মঞ্চস্থ করার আগেই, সঠিকভাবে মঞ্চস্থ করার আগেই আমার জীবনের সময়কালটুকু শেষ হয়ে আসে। ফলে কি হয় না, যে অভিনয়টুকু আমার করার কথা ছিল, যে উচ্চারণগুলি করার আমার কথা ছিল, মঞ্চের উপর যে পদক্ষেপগুলি রাখার আমার কথা ছিল, মঞ্চের উপর যে দিকে দৃষ্টি নিক্ষেপ করার আমার কথা ছিল, মঞ্চের উপরেই পদচারণা করার সময় যাদেরকে আমার সঙ্গে নিয়ে পথ চলার কথা ছিল, সেগুলো দেখা গেল যে আমি যথাযথ কোনোটাই করিনি। মঞ্চে অন্যান্য অভিনেতা অভিনেত্রী যারা ছিলেন, যারা সহযাত্রী ছিলেন, যারা আমার সঙ্গে একই মঞ্চে অন্য অন্য ভূমিকায় অভিনয় করতে এসেছিলেন, এবং তাদের যে অভিনয়ে তাদের যে অংশভাগ ছিল, তাদের যে কাজটুকু ছিল, তাদের যে বার্তা ছিল, তারা যে কথা বলতে এসেছিল, তারা আমার কাছ থেকে যা শুনতে এসেছিল, তারা আমাকে যা দেখাতে এসেছিল, তারা আমার কাছে যা দেখতে এসেছিল, তাদের সঙ্গে সেই বিষয়ে আমি তাদের সঙ্গে সহযোগিতা করিনি, বা করব কি করব না, এইটা ভাবতে ভাবতে আমার সময় শেষ হয়ে গেছে। যারা মঞ্চে এসেছে আমার সঙ্গে অভিনয় করতে, আমি তাদেরকে গ্রহণ না করে আমি কালক্ষেপ করেছি এই বলে যে মঞ্চে অন্য কেউ আসবে, আমার মনোমতো অন্য একজন কেউ অভিনেতা আসবে, যার সঙ্গে অভিনয় করে আমি মানসিক শান্তি পাব, আমার মনের চাহিদা পূরণ হবে। এই সব ভাবতে ভাবতে সময় শেষ, বাঁশি বেজে গেল, মঞ্চ অন্ধকার হয়ে গেল, আর গোটা হলের মধ্যে আলো জ্বলে উঠল, সমস্ত দর্শকরা চঞ্চল হয়ে উঠল বাড়ি যাবে বলে। এইভাবেই সময় ফুরিয়ে যায়, সঠিক কাজটা করা হয় না, বা সঠিক বেঠিক যাই হোক, কোনো কাজটিই করা হয় না। কাজটি শুরু করার আগেই কাজের সময়
শেষ হয়ে যায়। ওই সেই বাছাবাছির কথা বলতে গিয়ে এত দূর পর্যন্ত এলাম যে বাঁচতে বাঁচতেই আমি কি পড়ব, কাকে পড়ব, কেন পড়ব। হ্যাঁ, বই পড়ার কথা বলছি, যে কোনো বই, অথবা কবিতা বইয়ের কথাই ভাবুন। কোন কবির কবিতা আমি পড়ব, সেই কবির কোন কবিতাগুলি আমি পড়ব, বাছাবাছি করতে করতেই তো আমার সময় শেষ। হঠাৎ দেখি দরজায় কলিং বেল বেজে উঠেছে। কোথায় যেন আমার কথা ছিল, কেউ যেন আমাকে নিয়ে যেতে এসেছে। আমি তাকে বলছি, আরে আমার দিয়ে কতগুলো কবিতা পড়ার ছিল, সেগুলো তো পড়া হলো না। আমি সেগুলো, তুমি একটু অপেক্ষা করো, আবার সেই কবিতাগুলো আমি পড়ে নিই, তারপর আমি তোমার সঙ্গে যাব। কিন্তু তার হাতে অতটা সময় নেই, তাকে আরও কয়েকজনকে ডাকতে হবে। আমাকে নিয়ে আরও কয়েকজনকে নিয়ে সে অন্য একটা কাজে, অন্য কোনো জায়গায়, অন্য একটা কাজে আমাদেরকে নিয়ে যাবে। সে বললে, থাক, সারা দিনে তুমি যখন কবিতা পড়োই নি, তাহলে থাক, আজকে আর পড়ে দরকার নেই, আজ আর কবিতা পড়ার দরকার নেই, কবিতা পড়ার প্রয়োজন নেই, তুমি চলে এসো। কিন্তু তবুও আমি তার সে কথাটুকুও শুনলাম না, আমি তাকেও মান্য করলাম না, অথচ তার সঙ্গে আমাকে যেতেই হবে, অথচ তাকেও আমি মান্য করলাম না। তাকে অমান্য করে দরজায় দাঁড় করিয়ে রেখেই তড়িঘড়ি করে আমি আমার সকাল থেকে বেছে রেখেছিলাম যা কিছু, সেই বেছে রাখা কয়েকটি কবিতাকে আমি পড়ে নিলাম। কি পড়লাম, কেন পড়লাম, কি পড়তে চেয়েছিলাম, কেন পড়তে চেয়েছিলাম, সব ভুলে গেছি। এখন দেখা যাক কাকে পড়ব, কি পড়ব। যা পড়তে চাইছি, যা পড়ব, তার সঙ্গে আমার জীবনের সঙ্গতি কতটুকু, আমার সময়ের সঙ্গতি কতটুকু, আমার চাওয়ার সঙ্গতি কতটুকু, আমার পাওয়ার সঙ্গতি কতটুকু। আমরা এখন কবিতা পাঠের দিকে যাত্রা। কবিতা পড়ার জন্যে, কবিতা পড়ার আগে আমার পিছন দিকটাকে পরিবর্তন করে নিলাম আজ। আমার যেন মনে হলো পিছন দিকটার পরিবর্তন করে নেওয়ার দরকার মনে হলো। কেন দরকার, কেন মনে হলো, সেই ব্যাখ্যা আপাতত আমি ভাবিনি, আপাতত আমি দিতে পারছি না। দেখা যাক কেন। আমি আজকে আলোক সরকারের কাব্য সমগ্র এক, এই আলোক সরকারের কাব্য সমগ্র এক, কবিতা পাক্ষিক থেকে এটি বেরিয়েছিল। এই বইটি আমি হাতে নিয়েছি, অনেক পুরনো বই, অনেক দিন ধরে আমার কাছে আছে। 1994 সালের ডিসেম্বর মাসে বইটি প্রকাশ হয়েছিল। এখন এই বইটা যতদিন ধরে আমার কাছে আছে, আমি কিন্তু এর সঙ্গে, কবি আলোক সরকারের সঙ্গে এবং তাঁর কবিতার সঙ্গে ততটা পরিচয় তো দূরের কথা, তার 1% পরিচয়েও হয়তো পরিচিত হয়ে উঠতে পারিনি বা চেষ্টা করিনি। কেন করিনি জানি না, কেন পারিনি জানি না।
ওই যে বললাম, কবিকে বাছা, কবিতার বাছা, কী পড়ব, কেন পড়ব, এইসব বাছাবাছি করতে করতে কিছুই আর পড়া হয়নি। তাই আজকে আলোক সরকারের বইটি বেছে নিয়েছি। এখান থেকে কতগুলো ছোট ছোট কবিতা, আলোক সরকারের প্রথম দিকের কবিতাগুলো বেশ বড় বড়, তার সঙ্গে মাত্রা অন্তমিল ছন্দ, মাত্রা ছন্দ অন্তমিলের প্রশ্ন আছে, যেগুলো ঠিক বহুবার পঠিত না হলে হয়তো আমি মেনটেন করতে পারবো না। তাই সেখান থেকে সরে এসে আর সময়ের কথাও বিবেচনা করে এবং যাতে অনেকগুলো পড়তে পারি সে কথা বিবেচনা করেও আমি ছোট ছোট কয়েকটি কবিতা বেছে নিয়েছি। প্রথম কবিতাটির নাম একা। একা। মাগো, আমার খেলার পুতুল অনেক দিন হারিয়ে গেছে, সমস্ত ঘর এখন একলার। উঠোন ভরে হাওয়া আসে ভালোবাসবে বলে ওদের মুখ, কিন্তু আমি কি করে আর পাতব সংসার। এলোমেলো রাঙা শাড়ি ছড়িয়ে আছে ঘরের মলিন কোণে, কাকে ঘিরে আনবে আমার আকাশ ভরা দিন। সকল আয়োজনই আমি ভাসিয়ে দেব ধুলোর ম্লান কোলে, একলা তারা করুণ অর্থহীন। ভালোবাসার ছবি। দূরের বন্ধু, তোমায় মনে পড়ে আবছা ম্লান ছবি, আর কতকাল বাঁচিয়ে রাখি ধূসর অক্ষরে। অনেক ব্যবহারে আমার পরিশ্রমী তুলি ক্লান্ত, সব জানালা বন্ধ করে। অন্ধকারে মলিনতা দৃষ্টি অবহেলিত বাস্তবতায়। ভালোবাসার ছবি কাকে মানায় বলো ধুলি। আমি ওই অন্তমিলের যে মিলিত হবার, ধ্বনির অন্তে গিয়ে ধ্বনির মিলিত হবার যে প্রবণতা, সেখান থেকে নিজেকে সম্বরণ করে রেখে কবিতার বিষয় এবং বস্তুর দিকে নজর রেখেই আমি কবিতাগুলো পড়ছি, যাতে আমারও পড়তে সুবিধে হয় এবং কবিতার মেসেজটা আমি আপনাদের কাছে যথাযথভাবে যতটুকু পারি পৌঁছে দিতে পারি। তিনটি কমল। গোপনে কোথায় দরজা খুলে যায়, আমি তার শব্দ শুধু শুনি। অবিরাম কপাট পড়ার আরতি, বৈশাখ দুপুর খড় হাওয়া, অথবা সম্পূর্ণ বেশভূষা সমাগত কিশোর ফাল্গুনী। ওই তো উজ্জ্বল ছবি, টেবিলের পরিচিত বই, দালানের নিমগ্ন বিশ্রাম ভরে চড়ুই পাখির আসা যাওয়া। কোথায় একটি দিঘি শ্রাবণ অথই, গভীর বিশ্রামে জাগে তিনটি কমল, শান্ত স্মিত ব্যাপ্ত উন্মোচন, অলক্ষ্য সৌরভ প্রীত দাবি। কোথায় নিভৃত মালাবদলের দিন, সুদূর সানাই আমন্ত্রণ। অভিমান। এক ছুটে পালিয়ে যাও কাছে গেলেই, কিন্তু আমি ভালোই বাসতুম তোমাদের। হাতের মুঠোয় একবার নিয়ে ওই হৃদয়ের আনন্দ স্পন্দন বুঝতাম। মাথায় রাখতাম হাত, দুই চোখে যার অনুগামী সমস্ত আকাশ। মুঠো মুঠো চাল ছড়াই ঘরের মেঝেতে, যখনই বাইরে যাব আসবে তোমরা। বিস্তৃত ভুবন
একটি নদীর মতো ছড়িয়ে দেবে ওইটুকু ঘরে, যেতে বারবার পা কাঁপবে। দেখি তো অসীম ছবি, কিন্তু আরও বড় পরিচয় মন্দারের উঁচু ডালে রয়েছে কৌতুকী রঙে স্বার্থপর মেতে। অন্ধকার উৎসব। একটি প্রদীপ এসে অন্য একটি প্রদীপের শিখা জ্বালিয়ে দিল। অন্ধকার মাঠের উপরে তারপর সমস্ত আকাশ ভরা তারা, সমস্ত বাগান ভরা ফুল, সমস্ত নদীর ব্যাপ্তি সম্মিলনে উপক্রমণিকা সাজালো সমগ্র ছন্দে। অত্যন্ত বিশাল তবু অরক্তিম দৃষ্টির ওপার একটি প্রস্তাবে মাত্র জ্বলে উঠল সঞ্চারিত ঘনিষ্ঠ মর্মরে। যেন সে নিবিড় চেনা নদী, তার শান্ত দুই কূল, কিংবা সেই পাখি আর আকাশের মগ্ন পারাবার। অন্ধকার মাঠে মাঠে সারা রাত্রি সুদূর উৎসব, পরিচিত উন্মোচনে সংহত আনন্দ, নীল আত্মীয়তার। ছবি। ঘরে ঢুকবার আগে কিছুই বলেনি, বিদায় নেবার আগে সম্ভাষণও জানায়নি। তার জন্য নয়, কিন্তু দেখো দেখো, আমার দেওয়াল থেকে পুরনো ছবিটা নিয়ে কোন দিকে চলে গেল। আমি দ্রুত পথে নামলাম। আমি পাহাড়ের পাশে তাকে স্পষ্ট দেখলাম। তারপর কিছুক্ষণ দেখিনি। আবার সোনালি নদীটি তার পাশে একবার। তারপর বনের ভিতরে তাকে শেষ দেখবার আগে শালবন মত্ত জ্যোৎস্না চিরদিন প্রবাহিত তীব্র সান্দ্র ছবি। আর একবার কবিতাটা শুরু থেকে পড়ি। কবিতাটির নাম ছবি। ঘরে ঢুকবার আগে কিছুই বলেনি, বিদায় নেবার আগে সম্ভাষণও জানায়নি। তার জন্য নয়, কিন্তু দেখো দেখো, আমার দেওয়াল থেকে পুরনো ছবিটা নিয়ে কোন দিকে চলে গেল। আমি দ্রুত পথে নামলাম। আমি পাহাড়ের পাশে তাকে স্পষ্ট দেখলাম। তারপর কিছুক্ষণ দেখিনি। আবার সোনালি নদীটি তার পাশে একবার। তারপর বনের ভিতরে তাকে শেষ দেখবার আগে শালবন মত্ত জ্যোৎস্না চিরদিন প্রবাহিত তীব্র সান্দ্র ছবি। আজকে ভিডিওটি চলাকালীন সময়ে দুবার ব্যাঘাত সৃষ্টি হলো। অর্থাৎ আজকের ভিডিওটা 3টে টুকরোয় ভাগ হয়ে গেল। এখন আমি জানি না, আমি তো এতটা কাজ শিখিনি। এই যে 3টে টুকরো হলো, এই 3টে ক্লিপিংসকে আমি জোড়া দিতে পারবো কি না, ঠিকঠাক না হলেও চলবে, ভুলভাল হলেও খুব একটা অসুবিধে নেই। ভুল করে করেই তো শিখতে হবে, ভুল করে করেই শিখতে হবে। তা পারবো কি না জানি না। যদি না পারি তাহলে আজকের প্রচেষ্টাটা আমার হয়তো জলে গেলে যেতেও পারে। তথাপি সেই ঝুঁকি নিয়েও আমি এখন এই আমার ভিডিওর পরবর্তী অংশ, মানে কবিতাগুলো পড়তে পড়তে আমাকে থেমে যেতে হয়েছিল। তো পরবর্তী কবিতাগুলো আমি আবার পড়তে শুরু করব। এখন যে কবিতাটি পড়ব তার নাম আবহমান। কখনো ডাকেনি কেউ, তবু সন্ধে হলে তোমার বাড়ির পথ মনে পড়ে, অন্য মন যাই।
বড় রাস্তার শেষে পানের দোকান, তার পাশ দিয়ে পুরনো গলিটা আজও অন্ধকার। বকুল গাছটা নিয়তির মতো সাদা বকুল ঝরায়। আমি সব দেখি। ভরে ওঠা ডাস্টবিনটার পাশে 3টে কুকুর, বিশীর্ণ শরীর নিয়ে খুব ক্লান্ত, চোখ বুজে থাকে। আমি সব দেখি, আমি প্রতীক্ষায় থাকি। সহসা কখন তীক্ষ্ণ আর্ত হাহাকারে 3টে কুকুর তীব্র ডেকে উঠবে। তোমার বাড়ির জানলায় সেই পরিচিত প্রেত বিভৎস দুচোখ মেলে উলঙ্গ হাসির। তখন অত্যন্ত ভয় পাবো জানি। তখন অত্যন্ত দ্রুত বড় রাস্তায় গিয়ে দেখব সাজানো নারী, ফুলের দোকান। পরের কবিতা গোলাপ। ভালোবাসা জানাইনি কোনো দিন, গোলাপের তোড়া হাতে যাইনি তোমার কাছে। আজ সারাবেলা মেঘের প্রণতি, দেখো গোলাপ আমার বিছানাতে এলোমেলো ছড়ানো রয়েছে। প্রতিটি পাপড়ি যেন 2টি চোখ জলে ভরে গেছে। পরের কবিতাটি মন্দিরের ঘণ্টা। এমনই বিষাদ মাখা মুখ মনে হয় যে কোনো সময়ে কান্নার শীতল স্রোতে ভেসে যাবে। কোথায় তোমার বাড়ি, কোন দেশে? ভয়ে ভয়ে রাস্তা পার হও, রক্তিম প্রস্তাবে বড় বড় গাড়ি আসে। ওদিকে মন্দিরে ঘণ্টা নির্নিমেষ, ভয়ে ভয়ে তাই রাস্তা পার হও। মুখোমুখি। দুজন তন্ময় মানুষ একা মুখোমুখি দাঁড়ালো রোদ্দুরে। এখনো ট্রেনের কত দেরি? প্রশ্ন ভাড়াতুর কণ্ঠ, তবু কেউ কোনো প্রশ্নই করেনি। কতদিন প্রবাসী বিকেল বেলা, মেঘে মেঘে স্পর্শময় সুর, অভিমান, অসংযত বেনি। এখনো ট্রেনের কত দেরি? দুজন নিমগ্ন মানুষ একই প্রশ্নের তাপ বুকে রেখে কোনোদিন প্রশ্নই করেনি। বড় ঘর। কোনোদিন যাইনি তোমার কাছে ভালোবাসবো বলে। কোনোদিন তোমাকে ভালোবাসার কথা মনেই পড়েনি। যখনই গিয়েছি কাছে, আকাশ কি সহজ রঙিন হয়ে ওঠে। তুমি কথা বলো নাই, তুমি কথা বলো নাই বলো, তুমি কথা বলো নাই বলো। সমস্ত বিকেল বেলা নুয়ে পড়ে এত স্বাভাবিক, কেউ তা দেখেনি। এমনকি আমিও না, হয়তো তুমিও না, হয়তো তুমিও। হাওয়া এলে সহসা দরজা খুলে যাওয়া বড় ঘর হয়ে উঠতে পারো। কবিতাটি আরেকবার পাঠের দাবি রাখছে। কবিতাটির নাম বড় ঘর। কোনোদিন যাইনি তোমার কাছে ভালোবাসবো বলে।
কোনো দিন তোমাকে ভালোবাসার কথা মনেই পড়েনি। যখনই গিয়েছি কাছে, আকাশ কি সহজ রঙিন হয়ে ওঠে। তুমি কথা বলো নাই বলো, সমস্ত বিকেল বেলা নুয়ে পড়ে এত স্বাভাবিক কেউ তা দেখেনি। এমনকি আমিও না, হয়তো তুমিও না, হয়তো তুমিও। হাওয়া এলে সহসা দরজা খুলে যাওয়া বড় ঘর হয়ে উঠতে পারো। রাত্রি। বাড়ির ভিতর গিয়ে শঙ্কিত অচেনা। বন্ধু, তুমি কোন ঘরে আছো? ওরা সব আসন দিয়েছে পেতে, জল খাবারের থালা, ওরা সব ঘনিয়ে বসেছে কাছে। বন্ধু, ভালোবাসো, চলো সেই বিকেল বেলার মাঠে। পরিচিত আমবাগানের ডালপালা হাওয়ায় এখন প্রিয় কথা বলে। ওরা সব কি ভাষায় বলে? খুব চেনা, তোমারই মতন মুখ, তবু কিভাবে আঁচড়ায় চুল, নাকের গঠনে রাত্রি জলে। লোভ সম্বরণ করতে পারছি না, তাই আরও দু একটা কবিতা পড়তেই হচ্ছে। বেড়াল। সাদা পাখিগুলো সব মরে গেছে। আমি ভোরবেলা উঠে দেখলুম ছড়ানো পালক, নীল চোখ, সোনালি গলার ইতস্তত। চারিদিকে জ্যোৎস্নার মতন হিম ফুল ওঠে ফুটে, আর উঁচু সবুজ পাতার মধ্যে দুটি স্থির ফল বড় বড় চোখ তুলে জাগরণ। সাদা পাখিগুলো সব মরে যাবে, আমি কতদিন জানতুম। আমি কোনো বিষাদ রাখি না মনে। আমি নির্নিমেষ বাগানের পাশের গলির কথা ভাবি। অনির্ভর ঘুম ধূসর পাতার মধ্যে, বিদীর্ণ মাটির মধ্যে। আমি চিরদিন বাগানের পাশের গলির পথে মনে মনে থাকি। বিশুদ্ধ বসন্ত আর হবে না কখনো। আমি যত আঁকি দক্ষিণ বাতাস, লাল মন্দারের শিখা, আজকাল আর কোনো ছবিই আঁকি না। বাগানের পাশের গলির পথে শুধু রাত্রির আধারে দেখি বেড়ালেরা ঘোরাফেরা করে। তাদের হাতের থাবা অকম্পন, অনিবার্য, নির্মম, বধির। মনে হচ্ছে আমার কবিতা পাঠের এই অনুষ্ঠানে আবার একটি বাধা অনিবার্য হয়ে উঠতে চলেছে। তাই এই কথা সুচারুভাবে সম্পন্ন করার সময়টুকু আজ আর হয়তো পাবো না। তাহলে আবার একটা ব্যাঘাত আমার এই ভিডিওটিকে করবে, আবার আমাকে একটা ভিডিওতে বসতে হবে। তাই আজকে উপসংহারে যাবার আগে অতিরিক্ত কথা বা প্রয়োজনীয় কথা, অনিবার্য কথাগুলো আজ আর বলে উঠতে পারলাম না। আজ এখানেই শেষ করছি। নমস্কার।